কোনো রকমে পাস করেছি, চাইনা টিনে পাস করেছে আর কি। যখন জব ছেড়ে দিচ্ছেন তখন ফ্যামিলি কি ও মাই গড, iOS-টাকে আমার মনে হয় যে আমি একটা খাঁচার পাখি, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, এই ব্যাপারটাই তো অনেকে বোঝে না। কন্টেন্ট ক্রিয়েশন আলাদা করে এখন একটি পেশা হিসেবে দাঁড়িয়েছে এবং এই জন্য অনেকে কিন্তু ঝুঁকছেন কন্টেন্ট ক্রিয়েশনের দিকে, অনেকে দারুণভাবে জায়গা করেও নিয়েছেন। অনেকগুলো ধারা আছে, অনেক ধরনের মাধ্যম আছে, যার যেই মাধ্যম পছন্দ সে সেই জায়গাতেই নিজেকে আরেকটু খুঁজে পেতে পারেন। আমরা আছি টেক কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে নিয়ে, আপনাদের সাথে আছি নীলহুরে জাহান এবং আপনারা দেখছেন 1000 ফিক্স প্রেজেন্স টেক শো। টেক শোতে আজকে যিনি আমাদের সাথে আছেন তার সঙ্গে গল্প করব এবং তিনি কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে অন্যতম সেরা একজন আমাদের দেশে টেক কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে। তবে তিনি কিন্তু একজন কর্পোরেট ক্যারিয়ারিস্টিক ছিলেন। কেন সেখান থেকে বেরিয়ে এই কন্টেন্ট ক্রিয়েশনকেই পুরোদমে পেশা হিসেবে নিয়েছেন, চলুন তার কাছ থেকে সেই গল্পগুলো শুনে। আজকে আমাদের সঙ্গে আছেন টেক টু দ্য পয়েন্টের ওয়াহিদুর রহমান। ওয়েলকাম, কেমন আছেন? অনেক ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে এবং যারা দর্শক দেখছেন আমাদের আজকের এই প্রোগ্রাম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সঙ্গে গল্প করব তার আগে আমি দর্শকদেরকে আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই। যারা আমাদেরকে দেখছেন আপনারা কিন্তু বেশি বেশি করে কমেন্টস করতে পারেন। আপনাদের পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তার কাছে কিছু জানার থাকলেও, কিছু বলার থাকলেও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, শেয়ার করতে পারেন বেশি বেশি করে। এটা এই জন্য বলছি কারণ সর্বোচ্চ শেয়ার দাতা এবং কমেন্ট দাতার মধ্য থেকে আমরা সেরা একজনকে বেছে নিয়ে 1000 ফিক্সের পক্ষ থেকে ফ্রি সার্ভিসিং পাঠিয়ে দেবো। সো ডু কমেন্ট, ডু শেয়ার অ্যান্ড বি উইথ আস। গল্প শুরু করছি ওয়াহিদ আপনার সঙ্গে। সো এই যেটা আমি বলছিলাম, আপনি কর্পোরেট ক্যারিয়ারে ছিলেন এবং আমি যতদূর জানি একজন সিনিয়র পজিশনেই সেখানে ছিলেন। কি করতেন? আমি অ্যাপারেল মার্চেন্ডাইজার ছিলাম, সিনিয়র মার্চেন্ডাইজার ছিলাম। ওকে, এবং সেটা ছেড়ে দিয়ে তারপর কন্টেন্ট ক্রিয়েশনে জবটা ছাড়লেন 2020-এ আমি জব ছেড়েছি। আচ্ছা, আর কন্টেন্ট ক্রিয়েশন কখন থেকে শুরু করেছিলেন? 2018 থেকেই মূলত আমার এই কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু হয়েছিল। আচ্ছা আচ্ছা, 18 থেকে শুরুটা যখন করেছিলেন, সেই শুরুর সময় ঠিক কি ইন্সপায়ার করেছিল আপনাকে? কাউকে দেখে বা কোনো বিশেষ প্রযুক্তির প্রতি এক ধরনের আগ্রহ ছিল আমার ছোটবেলা থেকেই এবং সবসময় খোঁজ খবর রাখতাম যে প্রযুক্তি বিশ্বে কোথায় কি হচ্ছে। থাকে না, প্রত্যেকের একটা সফট কর্নার থাকে, একটা হ্যাঁ, ধরেন বাসায় যখন নিউজ পেপার আসতো, যে খেলা পছন্দ করে সে প্রথমেই কিন্তু খেলার পাতাটা উল্টে দেখতো যে কি কি খবর রয়েছে। যারা রাজনীতি পছন্দ করতো তারা রাজনীতির খবর রাখতো। বাট আমি সবসময় প্রযুক্তি পাতাটাই ওপেন করতাম নিউজ পেপারে, যে সারা বিশ্বে কোথায় কি ঘটছে। ছোটবেলা থেকে এই প্রযুক্তির প্রতি এক ধরনের আগ্রহ, এক ধরনের ফ্যাসিনেশন ছিল। আমি চাকরি করেছি যে বিষয়ের উপরে, বাট এক্স্যাক্টলি আমার আগ্রহের ব্যাপারটা ছিল ভিন্ন। প্রযুক্তির প্রতি আমার সবসময় একটা আগ্রহ কাজ করতো। হ্যাঁ, আমি পড়াশোনা করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবং আমার সাবজেক্ট ছিল হচ্ছে ম্যানেজমেন্টে অনার্স মাস্টার্স করেছি আমি। ওকে, বাট আনফরচুনেটলি পেশাদারি কাজের জন্য আমাকে যুক্ত হতে হলো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে এবং আমি জব করছি ঠিকঠাক মতো। দ্যাটস ফাইন, দ্যাট ইজ প্রফেশন, বাট প্যাশন ছিল প্রযুক্তি। হ্যাঁ, সবসময় প্রযুক্তির খোঁজ খবর রাখতাম। এবং কখন মনে হলো যে এটা তো অনেকের ভালো লাগা থাকে, ওই যেটা বললেন, কেউ নিউজ পেপারের খেলার পাতা, কেউ পলিটিক্স, কেউ বিনোদন, কিংবা কেউ প্রযুক্তি পাতাটা নিয়ে নিচ্ছে, সেটা অনেকের মধ্যেই থাকে। কিন্তু কখন আপনি বুঝলেন যে এটা দিয়ে ভিডিও বানাতে পারি? আমি সেটাই বলছিলাম ছোট করে। আমার সহকর্মী যারা ছিল তাদেরকে প্রায় আমি প্রযুক্তি পণ্য কেনার ক্ষেত্রে পরামর্শ দিতাম। Okay, you are that friend. Exactly. So tech friend, right? So আমার অনেক সহকর্মী আমার কাছে আসতো। ইনফ্যাক্ট আমার বন্ধু বান্ধবরাও অনেকে আমার কাছে পরামর্শ চাইতো যে একটা স্মার্টফোন কিনবে অথবা স্মার্ট ওয়াচ কিনবে, কোনটা কিনলে বেটার হয়। হ্যাঁ, কারণ সবাই জানতো যে ছোটবেলা থেকে আমি প্রযুক্তির প্রতি ভালো হয়তো অনেকের চাইতে বুঝবো। এই কারণে আমার কাছে অনেকে পরামর্শ চাইতো। আমার কলিগরা যখন আমার কাছ থেকে পরামর্শ চাইতো, আমি তখন স্টাডি করতাম মার্কেটে যে হুইচ ইজ দ্য বেস্ট অপশন রাইট নাও, এবং বিভিন্ন জনকে পরামর্শ দিতে দিতে এক পর্যায়ে আমি এমন হয়ে গেল যে আনঅফিশিয়াল টেক এক্সপার্ট। আমার অফিসের বস ফোন কিনতে গেলেও আমার পরামর্শ নিত যে এই মুহূর্তে কোন ফোনটা কেনা যায়। হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে ফোন আমার পরামর্শ মতো তারা কিনতো, বাট কোনো একটা প্রবলেমে পড়লে আমার কাছে আসতো যে এটা ঠিক করতে পারছি না। হ্যাঁ, এটা এখন আমার ফোন কেন এরকম করছে, ডিসপ্লেটা কেন অন্ধকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ওইগুলো আমাকে ঠিক করে দিতে হতো। এক সময় যেটা হলো, যখন আমার অফিসের বসরাও আমার কাছে পরামর্শ নিতে আসা শুরু করলো, তখন ভাবলাম যে আমাকে আরো বেশি জানতে হবে। তো জানার জন্য আমি ইউটিউব ঘাটাঘাটি শুরু করলাম এবং তখন আমাদের আরো অনেক স্মার্ট কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদের দেশে। যেমন সেই সময় তুষার ছিল, সোহাগ ছিল, এরা তখন বাংলায় কন্টেন্ট তৈরি করতো, বিভিন্ন স্মার্টফোনের উপরে ভিডিও তৈরি করতো।
ওগুলো আমার চোখে আসলো, তখন ভাবলাম আরে আমাদের বাংলাদেশে এত চমৎকার কন্টেন্ট। তুষার তখন সেই পপুলার, এখনো ও ইনফ্যাক্ট। তো সবার আগে হ্যাঁ, অনেক হ্যাঁ, আগে থেকে শুরু করেছে। সো ওদের কন্টেন্ট গুলো দেখতাম হচ্ছে জানার জন্য, বোঝার জন্য, যেহেতু আমাকে পরামর্শ দিতে হবে, সো আমাকে তো আগে জানতে হবে। বুঝতে পেরেছি। জানার জন্যই তুষার, সোহাগ এদের কন্টেন্ট দেখা শুরু করলাম। রাতুল ওসমান ছিল, ড্রয়েড হেডের হৃদয় ছিল, আমি বাবু চ্যানেলের বাবু ভাই, এরাই হচ্ছে আমার আসলে ইন্সপিরেশন। এদের কন্টেন্ট দেখতে দেখতে কোনো একটা সময় আমার মধ্যে এরকম চিন্তা আসলো যে আরে আমি একটু ট্রাই করে দেখি না সো ব্যাপারটা কি হয়। 2018-তে আমার এক বন্ধুর সংস্পর্শে এসে ও আমাকে অনেক ইন্সপায়ার করলো। আচ্ছা, তারপর ভাবলাম যে ওয়াই নট স্টার্টিং কি নাম মাইসেলফ। সেই বন্ধু? আমার বন্ধুর নাম ছিল রায়হান। আচ্ছা ও হচ্ছে বেসিক্যালি বসুন্ধরা সিটিতে ওর একটা শপ ছিল। আচ্ছা আচ্ছা। ওর সেখান থেকে ওর সঙ্গে আমার পরিচয়, এবং ও আমাকে অনেক ইন্সপায়ার করলো, আমাকে হেল্পও করলো। এই নাও মাইক্রোফোন, এই নাও ক্যামেরা, তুমি কাজ শুরু করে দাও। হ্যাঁ, তো শখ করেই মূলত 2018 জুলাই থেকে আমি কাজ শুরু করলাম। এবং তখনই কি এই নামেই চ্যানেলটা খুলেছিলেন? হ্যাঁ, চ্যানেলের নামটা তখন টেক টু দা পয়েন্টে ছিল। নামের পেছনেও একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে যে প্রযুক্তি ইটসেলফ একটু বোরিং টাইপের, কাঠখোট্টা টাইপের। হ্যাঁ, এবং আমি নিজে যখন আরো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখতাম, আমার কাছে মনে হতো যে আসল আলাপে না গিয়ে অকারণে বিভিন্ন দিক দিয়ে ঘোরাঘুরি করা হচ্ছে, বা বিভিন্ন কারণে ভিউটা যাতে বেশি হয় বা অনেকক্ষণ যাতে মানুষ দেখে, সেটা অপ্রাসঙ্গিক অনেক কিছু বলছে। একদম শেষে বলছে, আমি যেটা কথা অনেকবার ঘুরে ঘুরে এক্স্যাক্টলি বক্স থেকে ফোনটা বের করতে 2-3 মিনিট শেষ হয়ে যাচ্ছে। আমি ভাই বক্স খুলে কেন মানে বারবারই বলছে হয়তো যে ফোনটা খুললে দেখবেন যে একটা অদ্ভুত রং, কিন্তু সেটা দেখার জন্য আমাকে 10 মিনিট অপেক্ষা করতে হচ্ছে। এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট মানুষ ভিডিও দেখে হচ্ছে বোঝার জন্য, জানার জন্য। যদি টেক ভিডিওগুলো বলি, কারণ এগুলো তো মানুষ ঠিক জানার জন্য, স্পেসিফিকলি জানার জন্য আসলে দেখে। সো আমি ভাবলাম যে আমি যদি কখনো এরকম কন্টেন্ট ক্রিয়েটর হই, তাহলে আমি টু দা পয়েন্টে কথা বলবো। ওকে, সেই জায়গা তখন থেকে সেভাবেই আসলে টেক টু দা পয়েন্ট নামটা কিন্তু দারুণ হয়েছে। একদম আপনার কন্টেন্ট গুলো দেখলেও সেই ছাপটাই, সেই প্রতিফলনটাই পাওয়া যায়। আমরা চেষ্টা করি টু দা পয়েন্টে কথা বলার জন্য। আমরা যখন একটা স্মার্টফোন নিয়ে বা কোনো একটা প্রযুক্তি পণ্য নিয়ে কথা বলি, আমরা দর্শকদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি, এবং আমাদের কন্টেন্ট দেখা শেষ হলে সে বুঝতে পারবে যে এটা আমার জন্য কেনা ঠিক হবে কি হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যেটা টু দা পয়েন্ট, আরেকটা ব্যাপার হচ্ছে আপনার কন্টেন্ট গুলো কিন্তু বেশ ফানি হয়, অনেক হিউমার রেখে আপনি করেন। সেটা কথাই বলছিলেন সম্ভবত। এইটা বেসিক্যালি হয়েছে যেটা, আমি তো প্রচুর কন্টেন্ট দেখতাম কোনো একটা সময়ে। আমি ইনফ্যাক্ট তুষার, সোহাগ এদের ফ্যান। হ্যাঁ, সো ওদের কন্টেন্ট দেখতাম, এবং তুষারও কিছুটা ফানি ওয়েতে প্রেজেন্ট করতো। বাট ওভারঅল যদি আপনি ইন জেনারেল চিন্তা করেন, টেক কন্টেন্টগুলা খুবই বোরিং টাইপের হয়, প্রেজেন্টেশনটা অতটা হিউমারাস হয় না। সো আমি ভাবলাম যে ওয়াই নট অ্যাডিং সাম স্পাইসেস। এবং ইনফ্যাক্ট একটা কন্টেন্টে আমি একটু ফানি ওয়েতে প্রেজেন্ট করি আমার শুরুর দিকে একটা কন্টেন্টে। ওই কন্টেন্টটা অনেক মানুষ পছন্দ করে ফেলে। আচ্ছা, এবং ওই গণ্ডি থেকে আমি আর বের হতে পারি নাই। এরপরে যদি আপনি কি ব্যক্তিগত জীবনে একটু এরকম ফান লাভিং, নাকি এটা কন্টেন্ট ক্রিয়েশনের সময় ভেরি এরকম অনেস্ট, হয়ে যায়? আমি কিন্তু ব্যক্তিগত জীবনেও খুব আনন্দ করার চেষ্টা করি। যে কোনো সিচুয়েশনে আমি সবসময় প্রফুল্ল থাকার চেষ্টা করি। হ্যাঁ, এই কারণে আমার জন্য এই কাজটা করা অনেক বেশি সহজ হচ্ছে। আচ্ছা, এখন যদি প্রশ্নটা এরকম করি যে আপনি বলছেন যে কন্টেন্টগুলো, টেক কন্টেন্টগুলো অনেক বোরিং হয়, কাঠখোট্টা হয়, তো আমি ফানিতে গিয়েছি, তাহলে কি অন্য যারা বানাচ্ছে তারা কি বোরিং বানাচ্ছে? নো নো নো, আমার পয়েন্ট সেইটা না। দেখেন, ইউটিউব কিন্তু সবসময় এনকারেজ করে এক্সপ্রেস ইয়োরসেলফ, বি ইউনিক। দেখেন, আমাদের দেশে তো অলরেডি চমৎকার সব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। সো আমি কেন, আমার কন্টেন্টের পরিচয় কি, বা মানুষ কেন আমারটাও দেখবে? অলরেডি রয়েছে, অলরেডি দে আর ওয়ার্কিং। সো এখানে আপনার নিজস্বতা প্রকাশ করতে হবে, স্বকীয়তা থাকবে। এক্স্যাক্টলি, আপনি আপনার ইউনিকনেসটাকে এটা হিসেবে বেছে নিয়েছেন যে আপনি একটু হিউমারের সাথে দেবেন। এবং টেক টু দ্য পয়েন্ট নামটাকেও কিন্তু আপনি ঘুরিয়ে আবার কোন কন্টেন্টে এটাই বলেন যে টেনে টুনে পাস। এক্স্যাক্টলি, এইটা বেসিক্যালি আমরা মজা করেই বলি। আমাদের চ্যানেলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে টিটিপি। হ্যাঁ, বাট টিটিপির আরেকটা মিনিংস আমরা ছোটবেলায় ইউজ করতাম। পরীক্ষার পরে যখন বন্ধুদের মধ্যে আলাপ হতো, কি রে দোস্ত রেজাল্ট কি, তখন বলতো দোস্ত টিটিপি, মানে কোনো রকমে পাস করেছে, টাইনা টুনে পাস করেছে আর কি। সো হঠাৎ আমার মাথায় আসলো, আরে আমাদের চ্যানেলের নামটাও তো সেই টিটিপি, কিভাবে জানি হয়ে গেল। সো আমরা ওইটাকে মজা করে মাঝে মাঝে বলি যে আমরা যে ফোনটা নিয়ে আজকে কথা বলবো, এই ফোনটা কি লেটার মার্ক নিয়ে পাস করবে নাকি টাইনা টুনে পাস করবে? দারুণভাবে আপনি কানেক্ট করেন আপনার কন্টেন্টের সাথে। এবং কিছু কিছু কন্টেন্ট আমার খুব মজা লাগে, আপনি স্টার্টিং টাইম ভাবে করেন যে নিউজ প্রেজেন্ট করার সময় যেভাবে একদম বসে ওভাবে, কিন্তু একটা ফানি ল্যাঙ্গুয়েজে টেনে টুনে পাস, এটা শিওর থাকে। নাইস। ফ্যামিলিতে কে আছেন বাই দ্য ওয়ে? এই মুহূর্তে আমরা, আমি,
আর আমার ওয়াইফ, আমার 2.5 বছরের একটা ছোট আচ্ছা বেবি বয় আছে। 2020-এ যখন জবটা ছাড়লেন তখন কি ম্যারিড ছিলেন? হ্যাঁ, সেই মুহূর্তে আমি ম্যারিড ছিলাম। আমি আচ্ছা। ইনফ্যাক্ট বিয়ে করেছি 2016-তে, ওকে। কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছি 2018-তে। যখন জব ছেড়ে দিচ্ছেন তখন ফ্যামিলি কি ও মাই গড, মানে আমার বাবা মায়ের কিন্তু আমার প্রতি এক ধরনের আস্থা ছিল। হ্যাঁ, আমার বাবা সবসময় বলতো যে দেখো তোমার কাছে যেহেতু মনে হচ্ছে যে তুমি এখানে ভালো করতে পারবে, দ্যাটস আপ টু ইউ। বাহ, বাট প্রবলেম হয়ে গিয়েছে আমার ওয়াইফের প্রসঙ্গে। যখন সে প্রথম শুনলো যে আমি জব থেকে কুইট করব, এবং জবটাও ছিল খুবই লিউক্রেটিভ, মার্চেন্ডাইজিং পেশাটা কিন্তু মানে খুবই লিউক্রেটিভ একটা জব। হ্যাঁ, তো তখন সে আকাশ থেকে পড়লো। এবং জব ছাড়বেন কি করার জন্য? ভিডিও বানানোর জন্য। এটা কিভাবে সম্ভব? জব, মানুষ সেই সময় প্যান্ডেমিক ছিল, আমার মনে আছে যে অনেক সময় অনেকের জব চলে যাচ্ছিল, আর তখন আমি জব ছেড়ে দিচ্ছি নিজে। ইনফ্যাক্ট আমার অফিসে সবাই হতভম্ব হয়ে গেছিল যে আর ইউ শিওর? সো আমার ওয়াইফের কনসার্ন একটাই ছিল, সবাই আমাকে যখন জিজ্ঞেস করে তোর হাজবেন্ড কি করে রে, তখন আমি বলি মার্চেন্ডাইজার। ভাব নিয়ে এসে বলতো, হ্যাঁ সবাই বলতো ওরে বাপরে বাপ মার্চেন্ডাইজার, তাহলে তো সেই। বাট তুমি জব ছেড়ে দিলে তখন আমি কি বলবো? ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, এই ব্যাপারটাই তো অনেকে বোঝে না। পরে কনভিন্স করলেন কিভাবে? হ্যাঁ, কনভিন্স করলাম। তখন হচ্ছে একটা পর্যায়ে এসে আমার জব থেকে যে আর্নিংসটা আসতো, কন্টেন্ট ক্রিয়েশন থেকে তার চাইতে অনেক বেশি আর্নিংস আসা শুরু হলো, এবং আমি একটা প্রজেকশন করলাম যে এই প্রফেশনে সাস্টেইনেবিলিটি কতটুকু, ফিউচারিস্টিক হ্যাঁ। কিনা। ইনফ্যাক্ট আমি নিজেও তো মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের পড়াশোনা শেষ করে এসেছি, সো আমি এটা নিয়ে নিজে অনেক স্টাডি করলাম। আমার এখন টাকা আসছে কিন্তু ফিউচারে এটা কনসিস্টেন্ট থাকবে, এক্স্যাক্টলি সাস্টেইনেবল হবে কিনা। সো তাকে কনভিন্স করলাম যে দেখো এটা আমাদের দেশে অনেক পোটেনশিয়াল রয়েছে, সো আমি যেহেতু কাজ করছি সামনে আরো কাজের স্কোপ আসবে। আরেকটা ব্যাপার যেটা আমাকে হেল্প করেছে তাকে কনভিন্স করতে, দেখো আমি তো অস্ত্র জমা দিচ্ছি, আমি তো ট্রেনিং জমা দিচ্ছি না। ইনফ্যাক্ট যে কোনো সময় তো আমি আবার জব করতে পারবো, সো প্রবলেম কোথায়? আমি করতে থাকি। পরে কনভিন্স হয়েছে, কিন্তু একটু বেগ পেতে হয়েছে, একটু বেগ পেতে হয়েছে, এবং শুরুর দিকে তো খুব টেনশন করতো, না জানি কি হয়, বাট এখন শি ইজ হ্যাপি। বেশ, মোটামুটি মানানো গেছে, সেটাই বড় ব্যাপার। এবং এখন তো হ্যাপি, কারণ এখন আপনি নিজে শুধু ওই যে জব ছেড়ে দিয়েছিলেন, কিন্তু এখন নিজেই একটা টিম আপনি লিড করছেন। আপনার টিমে কয়জন আছেন এই মুহূর্তে? আমি সহ 6 জন কাজ করছি। 6 জন মিলে কাজ করছেন, নিজে ফুল টাইম জব করছেন, একদম ফুল টাইম জব। আরো অন্যান্য আরো অনেক টিম মেম্বার রয়েছে যারা ফুল টাইম করে না, বাট মানে পার্ট টাইম আমাদের 6 জন একেবারে ফুল টাইম আছে। এখন পুরো দমে যখন এই পেশাটার মধ্যেই নিজে মনোনিবেশ করলেন, জার্নিটাতে চ্যালেঞ্জিং কি মনে হয়েছে? আপনি বলছিলেন যে এটাই ফিউচার, বাট চ্যালেঞ্জটা কি মনে হয় এখানে? দেখেন, আমাদের দেশের প্রেক্ষাপটে এই ডিজিটাল প্ল্যাটফর্মটা কিন্তু একেবারে নতুন, কনসেপ্টটাই নতুন। ইনফ্যাক্ট আমি বলবো যে আমাদের আগের যে কন্টেন্ট ক্রিয়েটর, যাদের কন্টেন্ট দেখে আমরা ইন্সপায়ার্ড হয়েছি, তুষার, সোহাগ, হৃদয়, রাতুল ওসমান, এরাই কিন্তু একটা জঙ্গল পরিষ্কার করে একটা রাস্তা তৈরি করেছে মানুষকে। কঠিন কাজটা করে এক্স্যাক্টলি, তারা কিন্তু একসময় কিন্তু মানুষ বুঝতো না যে ইউটিউবে একটা প্রোডাক্টের উপরে রিভিউ ভিডিও দেখা যায়, একটা আইডিয়া নেওয়া যায়, এই কনসেপ্টটাই কিন্তু ছিল না। আর্ন করা যায় সেটা তো হ্যাঁ অবশ্যই পরের প্রসঙ্গ, মানে সেটাকে আপনার নিতে হবে, এটা তো এমন না যে সো এই কাজটা এরা করে দেখিয়েছে। পেশা হিসেবে নেওয়াটা তো অনেক বড়। তুষার, সোহাগ এরা হচ্ছে পায়োনিয়ার, এরা রাস্তা তৈরি করেছে, আমরা সেই রাস্তা দিয়ে ওদের পিছু পিছু আমরা এসেছি। সো আমাদের মেইন চ্যালেঞ্জটা ছিল এখানে যে এই কাজটা প্রফেশনালি কিভাবে করা যায়। কারণ এখানে আপনি তো চাইলে সবকিছু করতে পারবেন না, আপনার অনেক বড় একটা ব্যাকআপ দরকার, আপনার অনেক ইকুইপমেন্ট দরকার, আপনার প্রফেশনাল স্টুডিও দরকার, টিম মেম্বার দরকার। এগুলো আপনি কোথায় পাবেন? এত খরচ আপনি কিভাবে বহন করবেন? এটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এরপরের চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে দর্শকদের আসলে মানিয়ে নেওয়া, কানেক্ট করা। ইনভেস্ট করলাম, দর্শক আমাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে, এই প্ল্যাটফর্মটাকে টিকিয়ে রাখাটা হচ্ছে আরো একটা চ্যালেঞ্জ। তার কারণ হচ্ছে দেখেন, আমরা তো কনজিউমার বেসড প্রোডাক্ট নিয়ে কাজ করি, একটা প্রোডাক্টের ভালো মন্দ খুঁটিনাটি সবকিছু আমরা শেয়ার করি, এবং দর্শক যারা আমাদের, যারা ফলোয়ার রয়েছে, তারা মূলত আমাদের মধ্যেই নিজেদেরকে দেখে। কারণ তারা আমাদের কন্টেন্ট দেখে কেন? এখানে বেসিক একটা জিনিস আমি শেয়ার করি, একটা প্রোডাক্ট কেনার আগে সে এক্সপেরিয়েন্স করতে চায় যে ওইটা যদি আমি কিনে ফেলি তাহলে আমি ঠকে যাব না তো। চলুন আমরা তুষারের কন্টেন্টটা দেখে আসি, সে কি বলছে। এখন তুষার তো একটা কন্টেন্ট বানাচ্ছে, বা আমি একটা কন্টেন্ট বানাচ্ছি, আমাদের তো ওই প্রোডাক্টটা কোনো একটা সোর্স থেকে কালেক্ট করতে হচ্ছে, তাই না? ধরেন আমাদেরকে
অনার যে ব্র্যান্ডটা আছে ওরা আমাদেরকে একটা স্মার্টফোন দিল, এই স্মার্টফোনটা সে আমাকে কেন দিবে, তার লাভ কি, বা এখানে তার ইনভেস্ট করতে হচ্ছে, সে কেন ইনভেস্ট করবে? নিশ্চয়ই তার প্রোডাক্টের প্রমোশন করতে হবে, মানুষকে জানাতে হবে, কনজিউমারদের কাছে নামটা পৌঁছে দেওয়া যায়। এট দ্য সেম টাইম আমাকে আমার দর্শকের কথাও চিন্তা করতে হচ্ছে যে এই প্রোডাক্টটা আমাকে পাঠিয়েছে অনার থেকে, আমি এই প্রোডাক্টটা ব্যবহার করে এর খারাপ দিকটাও বলবো, ভালো দিকটাও বলবো। এটা কিন্তু আমার একটা মানে খুব জানার ইচ্ছে এবং আমি প্রশ্নটা করি আপনাদেরকে, যেমন আপনাকেও করতে চাই। একটা তো হচ্ছে যে আপনি বলছিলেন যে অডিয়েন্স আপনাদের উপর কিন্তু নির্ভর করে, বা কনজিউমার তারা আপনাদের উপর নির্ভর করে, কারণ সব পেশারই একটা দায়বদ্ধতা থাকে, স্পেশালি আপনারা যারা টেক কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের কিন্তু দায়বদ্ধতার জায়গাটা আরেকটু বেশি, কারণ আপনাদেরকে দেখে একটা মানুষ ইনভেস্ট করছে তার খুব শখের বা খুব প্রয়োজনীয় একটা কষ্টের টাকা খরচ করছে। এক্স্যাক্টলি। সো সেই জায়গাটায় আপনি অনেস্ট রিভিউই দিবেন, এটাই তারা এক্সপেক্ট করবে, এবং সেটার উপরেই কিন্তু টেক রিভিউয়ারদের একটা স্ট্যান্ডার্ডও কিন্তু ডিপেন্ড করে যে কে আসলে অনেস্ট রিভিউটা দেয়। এটা কিন্তু আমাদের প্ল্যাটফর্মটা দাঁড়িয়ে আছে এর উপর। যখন আপনাকে কোনো ব্র্যান্ড স্পন্সর করছে তখন আসলে আপনি কি করেন, মানে এটা তো চ্যালেঞ্জ হয়ে যায় যদি প্রোডাক্টটা আপনার কাছে ভালো না লাগে। সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে ওই আপনার তো ক্লায়েন্টকেও হ্যাপি রাখতে হবে, আবার অডিয়েন্সকেও সঠিক। দ্যাটস হোয়াই আই এম টেলিং দিস ইজ ভেরি চ্যালেঞ্জিং। দেখেন, যে স্পন্সর বা যে ক্লায়েন্ট ইনভেস্ট করছে একটা ভিডিওর জন্য, সে তো চাইবে না যে তার প্রোডাক্ট আমরা খারাপ বলি। অ্যাট দ্য সেম টাইম আমাদের প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে কিন্তু দর্শকদের উপরে, তাদের আস্থার উপরে, বিশ্বাসের উপরে। সো আমাদেরকে সবসময় অনেস্ট হতে হয়, তাদেরকে ঠকানো যায়। এক্স্যাক্টলি, এটা একটা সাইকেলের মতো কাজ করে, একটা ভাইস ভার্সা। ধরেন আমি আজকে থেকে প্রত্যেকটা প্রোডাক্টকে ভালো বলার চেষ্টা করলাম, এইটা সেরা মামা, এই দামে এটা যা হয়েছে না একদম মার্কেটের বেস্ট। হ্যাঁ, কেউ একজন প্রোডাক্ট কিনলো, সে দেখলো যে আরে এটা তো ক্যামেরা ঘোলা, ব্যাটারি চার্জ থাকে না, ওই ভদ্রলোক আপনাকে একটা গালি দিবে, আমাকে গালি তো দিবেই, ও তো আমার কন্টেন্ট আর কোনোদিন দেখবে না, আনসাবস্ক্রাইব, কমেন্টে গালাগালি। একজন দেখলো না, দুইজন দেখলো না, সবাই বলতে শুরু করলো যে এই ভদ্রলোক শুধু প্রোডাক্টকে প্রমোট করার চেষ্টা করে, ওর ভিডিও দেখা যাবে না। সো আমার ভিডিও যখন আমার দর্শক দেখবে না, আলটিমেটলি ক্লায়েন্টও আমাকে আর ফোন দিবে না, যে ওনার ভিডিও তো দেখে না, তাহলে ওনাকে আর ফোন দিব না আমরা। খেয়াল করে দেখেন, এখানে ইম্পর্টেন্ট কিন্তু দর্শকদের সঙ্গে যে এঙ্গেজমেন্টটা, তাদের ট্রাস্টটা ধরে করেন কিভাবে। সে আপনাকে একটা ফোন কোম্পানি খুব তাদের খুব এক্সক্লুসিভ একটা সেট মডেল আপনাকে দিল, এটা আপনি একটু রিভিউ করে বলবেন, সো আপনি সেটার মধ্যে কিছু ফল্ট পেলেন, এখন আপনি জিনিসটা ম্যানেজ করতে ভেরি অনেস্ট, এখন আমরা একদম এক্স্যাক্টলি যেটা আমরা খুঁজে পাই একটা প্রোডাক্টের মধ্যে সেটা প্রকাশ করি। সো ব্র্যান্ড কি মনে করলো ওইটা এখন আমরা আসলে কনসিডার করি না। সো তাদেরকে সেটা বলে দেন যে ভাই আমি সঠিকটাই বলবো। হ্যাঁ, কারণ তাদেরকে আমরা বলি যে দেখেন ভাই, আমরা কাইন্ড অফ ল্যাব, আপনি টেস্ট করতে আসছেন, আপনার ব্লাড টেস্ট করছি আমরা। সো আপনি যখন রিপোর্ট নেন, রিপোর্ট নেগেটিভ আসলে কি আপনি পেমেন্ট করেন না? ও ওয়াও, নাইস, ভেরি ইন্টারেস্টিং এক্সাম্পল। ধরেন আপনার রক্তে ক্যান্সারের জীবাণু ধরা পড়েছে, বা আপনার কিছু একটা অসুখ আছে যেটা খুবই, আপনি মারা যাবেন, তো আপনি কি রিপোর্ট নেওয়ার সময় আপনার রক্তে ক্যান্সার ধরা পড়েছে বলে কি আমার পেমেন্ট দিবেন না? আপনার ক্যান্সার ধরা পড়েছে, আমি কি করব? এখন যদি আপনি আমাকে বলেন ভাই ওই ক্যান্সারের জীবাণুটা কমিয়ে দাও, এইচআইভি দেখাচ্ছে না, ওইটা পজিটিভ করে দাও, ওটা নেগেটিভ করার দরকার নেই, হ্যাঁ, তারপর আমি তোমার পেমেন্ট দিচ্ছি। নো, দিস ইজ নট হাউ ইট ওয়ার্কস। আমরা যেটা পেয়েছি সেটাই প্রকাশ করব, সেটাই বলবো। নো ম্যাটার হোয়াট, আপনারা স্ট্রিক্টলি সেটা বলে দেন। আমাদের দেশে একটা সময় ছিল যখন আমরা নিজেরা অনেক স্ট্রাগল করতাম অনেক ব্র্যান্ডের সঙ্গে কাজ করার জন্য, নিজেরা উৎসাহী থাকতাম, তখন তারা অনেক কিছু বলতো, হয়তো আমরা শুরুতে ওইভাবে পাত্তা দিতাম, স্টার্টিং এ একটু কিছুটা কনসিডার হয়তো করতাম, বাট কাজ করতে করতে এখন এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে যে আমরা আসলে ব্র্যান্ডের চাইতে আমরা আমাদের দর্শকদেরকে বেশি প্রাধান্য দিই, বা এখন নিজেরও সেই জায়গাটা দাঁড়িয়ে গেছে যে ব্র্যান্ডকে আপনি স্ট্রিক্টলি না করতে পারছেন। ধরেন একটা ফোনের দাম কত, 25,000 টাকা দাম একটা ফোন, আমার ব্র্যান্ড যদি আমাকে না যায়, আমি তো বাজার থেকে কিনে এনে ওটা রিভিউ করতে পারি, ডাজন্ট ম্যাটার। সো ব্র্যান্ডও এটা বুঝে গেছে, ধরেন 10টা প্রোডাক্ট একটা ব্র্যান্ড লঞ্চ করছে, তার মধ্যে 2-3টা প্রোডাক্ট একটু খারাপ হবে, সেটাই স্বাভাবিক, ব্র্যান্ডও ওই জিনিসটা বুঝে গিয়েছে এখন। এই যে প্রোডাক্ট ভালো খারাপ এটা নিয়ে বলছিলাম, এবং আপনাদেরকে অনেক ধরনের প্রোডাক্ট নিয়েই কাজ করতে হয়, স্টুডিওতে অনেক ধরনের সেটআপ থাকে, সেই জায়গায় আমি যদি 1000 পিক্স নিয়ে আপনার একটু এক্সপেরিয়েন্স জানতে চাই, কি বলবেন? হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট 1000 পিক্স? 1000 পিক্স নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই, তারা অলরেডি খুবই ভালো কাজ করছে, এবং ফরচুনেটলি আমার ফোন এখনো নষ্ট হয় না। ওই ব্যাপারটা ওই রকম যে যত বেশি ডাক্তারের কাছে যায় তার তত বেশি অসুখ। সো আমার ফোন এখনো নষ্ট হয় নাই, ইনফ্যাক্ট আমরা তো আসলে প্রচুর ফোন হাতে পাই, সো আমরা চেঞ্জ করার অপশন অনেক হাতে পাই, সো নষ্ট হওয়ার আগে দেখা যাচ্ছে ওটা আমরা চেঞ্জ করে ফেলি। আসলে যেটা বলুন, অনেক ফোন হাতে পান,
সবচাইতে ফেভারিট আপনার কোনটা, মানে কোনটা ইউজ করেন অলওয়েজ? আমি এই মুহূর্তে Xiaomi 14 Ultra এই ফোনটা ব্যবহার করছি। আর হলো এর আপনার মধ্যে কি দুদিন পর পর ব্র্যান্ড চেঞ্জ হয়? আমরা বেসিক ফোন হিসেবে একটা ফোন তো আমাদের থাকে, বাট আমাদের সেকেন্ডারি ফোন হিসেবে অনেক ফোনই আসে যায়। আচ্ছা, টকিং অ্যাবাউট 1000 ফিক্স, দেখেন আমাদের দেশে কিন্তু স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। ইনফ্যাক্ট একটা স্ট্যাটিস্টিক্সটা আপনি শুনলে হয়তো আটকে উঠবেন, সেটা হচ্ছে টোটাল ফোন ব্যবহারকারীর মধ্যে অলমোস্ট 30% স্মার্টফোন ব্যবহার করে। ক্যান ইউ বিলিভ দিস? বাকি এক্স্যাক্টলি কিন্তু তার মানে কিন্তু এটাও যে 70% এখনো বাটন ফোনে আছে। এক্স্যাক্টলি, দ্যাটস হোয়াট আই ওয়াজ টকিং এবং আপনি বাটন ফোন নিয়ে কন্টেন্ট বানাতেও চাচ্ছেন। হ্যাঁ, আমি সেটা চাচ্ছি, বাট আমি যে প্রসঙ্গে বলছিলাম, দেখেন মাত্র 30% স্মার্টফোন ব্যবহার করছে, অথচ আমরা ডানে বায়ে চারিদিকে দেখতে পাচ্ছি শুধু স্মার্টফোন আর স্মার্টফোন। চিন্তা করেন একবার, এটা যখন উল্টে যাবে, 70% যখন স্মার্টফোন ব্যবহার করবে এবং 30% ফিচার ফোন বা বাটন ফোন ব্যবহার করবে, তখন কি পরিস্থিতি হবে? প্রচুর মানুষের কিন্তু তখন ফোন সার্ভিসিং করতে হবে। অলরেডি হচ্ছে। হ্যাঁ, অলরেডি তো হচ্ছে তখন, বাট এটা কিন্তু খুবই দ্রুত ডাবল হয়ে যাবে, ট্রিপল হয়ে যাবে। সো মাথা থাকলে যেমন মাথা ব্যথা হবে, ডাক্তারের কাছে যেতে হবে, আমরা তো মাথা কেটে ফেলি না, তাই না? ফোন থাকলে ফোনের সমস্যা হবে, এবং তখন মানুষ ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান খুঁজবে যে কোথায় গেলে আমি সার্ভিসটা বেস্ট পাবো। কারণ আমাদের দেশে প্রচুর সার্ভিসিং প্রতিষ্ঠান রয়েছে যারা স্মার্টফোন রিপেয়ার করে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে এক ধরনের মিক্সড ফিলিংস কাজ করে। সবচেয়ে সমস্যাটা হয় মনে হয় বিশ্বস্ততার জায়গায়, মানে বিশ্বাস করতে পারে না যে কোথায়। কারণ অনেক আমি রিসেন্টলি একটা কোশ্চেন আমাদের ফেসবুক পেজে পোস্ট করেছিলাম যে স্মার্টফোন রিপেয়ার নিয়ে কার অভিজ্ঞতা কেমন। ওখানে ম্যাক্সিমাম সবাই কমেন্ট করেছে যে আমরা ঠকেছি, আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমি নিজেও তাই। সো এটা খুব বড় একটা কনসার্ন। সো ইন দ্যাট কেস আমি বলবো যে 1000 ফিক্সের অনেক বড় একটা পটেনশিয়াল রয়েছে এখানে। এই আস্থার জায়গাটা যদি একবার তারা ধরতে পারে, ইনফ্যাক্ট তারা অলরেডি খুব চমৎকার কাজ করছে, আমার মনে হয় মানুষকে আর এই বিশ্বাস নিয়ে আর চিন্তা করতে হবে না, তারা চোখ বন্ধ করে 1000 ফিক্সের। মানে আমরা মোটামুটি বুঝতে পারছি এই এরিয়াটা, মানে টেক এরিয়াটায় বিশ্বস্ততাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সেটা মেইনটেইন করা গেলে মানুষের আস্থা অর্জন করা। আমার একটা ফোন ধরেন নষ্ট হয়েছে, আমার এই ফোনটা নষ্ট হয়েছে, আমি জানি না যে এক্স্যাক্টলি কি হয়েছে। আমি একটা রিপেয়ার সেন্টারে গেলাম এবং সেখানে দেওয়ার পরে সে বললো যে আপনার ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছে। ইনফ্যাক্ট এমনও হতে পারে যে ডিসপ্লের কিচ্ছু হয় নাই, পেছনে যে কানেক্টর রয়েছে কানেক্টর একটু সেটা আপনি বোঝার উপায় নাই, কেউ নট অ্যান এক্সপার্ট। আমাকে যদি বলে যে আপনার ডিসপ্লে নষ্ট হয়েছে, আপনার 20,000 টাকা দিতে হবে, আমার তো কিছুই করার নেই। আমার কাছ থেকে 20,000 টাকা নিয়ে সে যদি কানেক্টরটা 120 টাকা দিয়ে কানেক্টরটা চেঞ্জ করে দিয়ে ফোন ওকে করে ফেলে, আবার পার্টস চেঞ্জ করার একটা অনেক ইস্যু আছে এখানে। সো আই ডোন্ট নো, সো এখানে আস্থার খুবই গুরুত্ব। এই জন্য একটা আসলে ব্র্যান্ড বা একটা বা বিশ্বস্ত নাম খুব প্রয়োজন, খুবই প্রয়োজন, যেটা হতে পারে 1000 ফিক্স। সেটা হওয়ার সব ধরনের ক্যাপাবিলিটি রয়েছে বলে আমার বিশ্বাস। আপনার ইউজ করা ডিভাইস নিয়ে কথা বলছিলাম, যেটা বলছেন যে একটা বেসিক থাকে আর এর মধ্যে তো স্পন্সররা বা বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন সময় বিভিন্ন মডেল দেয়। আপনি কি ফুটপাথ থেকে আইফোন কিনেছিলেন? ও মাই গড, এইটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল। আমরা একটা ইনভাইটেশনে গিয়েছিলাম সিঙ্গাপুর। ওকে। তো সিঙ্গাপুর গিয়ে আমার অদ্ভুত একটা এক্সপেরিয়েন্স হলো, ওখানে ফুটপাতে আইফোন বিক্রি হচ্ছে। সিঙ্গাপুর টেক লাভারদের জন্য অসাধারণ একটা জায়গা, এবং এইটা আমাদের দেশে তো আমরা এটা কল্পনা করতে পারি না। ফুটপাতে কি বিক্রি হয়? ফেক সমস্ত জিনিস, চিপ সমস্ত জিনিস, সেটাও আবার খেলনার মোবাইল পাওয়া যেতে পারে, খেলনা মোবাইল টয়স পাওয়া যেতে পারে। সো তারপরে অনেক সিকিউর থাকতে হয় যে বিক্রি করে। বাট সিঙ্গাপুরে আমি দেখলাম যে রাস্তার পাশে এক ভদ্রলোক একটা ব্রিফকেস নিয়ে বসে আছে, আই এম শিওর ওখানে 3-4 কোটি টাকার আইফোন রয়েছে। সে দিব্যি ফোন ওখানে রাখা, সে বসে বসে তার ফোন ব্রাউজ করছে, অথচ ফোন ওভাবে রাখা, এবং ঠিকই অনেকে এসে কিনে নিচ্ছে, এবং ওগুলো জেনুইন আইফোন। এটা হচ্ছে সিঙ্গাপুরের সিচুয়েশন। এটা আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম ব্যাপারটা। আপনি নিয়েছিলেন না জাস্ট দেখেছিলেন? আমি আসলে ওখান থেকে আইফোন নিইনি, কারণ আমার যে কালার ভেরিয়েন্ট এবং আইফোনের যে ভেরিয়েন্টটা আমার পছন্দ ছিল সেটা ওদের কাছে অ্যাভেলেবল ছিল না। এই কারণে আমি তখন। আপনার এমনিতে কোনটা পছন্দ, আইফোন নাকি অ্যান্ড্রয়েড? আমার সেকেন্ডারি ফোন হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স এই মুহূর্তে, বাট আমি অ্যান্ড্রয়েড লাভার। ডেফিনেটলি আইফোন অনেক ভালো, অনেকের জন্য ভালো, বাট সামহাও আমার জন্য মনে হয়েছে যে এটা কিছু। Why are you Android lover? Like why do you love it? Because আইফোন আমার কাছে iOS-টাকে আমার মনে হয় যে আমি একটা খাঁচার পাখি, আমাকে অনেক খাবার দাবার দেওয়া হচ্ছে, আমাকে এসির মধ্যে রাখা হচ্ছে, বাট আমি আকাশে উঠতে পারছি না। ওকে।
you got everything you need, but you cannot go out of the cage, হ্যাঁ, something like that. But Android is like I'm flying in the sky. আমি পরাধীন নই। টোটালি। আইফোনটাকে আমার কাছে কিছুটা মনে হয় পরাধীনতার, মানে একটা ওই স্ট্যান্ডার্ডের মধ্যেই থাকতে হবে, মানে বা ওই একটা exactly পরিধির মধ্যেই থাকতে হবে। একটা কথা বললে আপনি বুঝবেন, না আপনার স্ট্যান্ডার্ডটা বেঁধে দিয়েছে। এক্স্যাক্টলি, একটা এক্সাম্পল দিলে আপনি বুঝবেন। আমার অধীনে তুমি স্বাধীন। আপনি বুঝতে পেরেছেন কথার গভীরতাটা? আমার অধীনে তুমি স্বাধীন, বাট স্টিল আপনার শুরুর কথাটাতেই বুঝেছে, এটাই বলছিলাম। ভালো বলেছেন। সো অ্যান্ড্রয়েড আমার কাছে মনে হয় দেয়ার ইজ নো লিমিট। প্রচুর ফোন আপনি রিভিউ করেছেন এবং দেশের বাইরে প্রচুর কন্টেন্ট দেখে, সিঙ্গাপুরের সেই কন্টেন্টটা থেকে আমি প্রশ্ন করেছিলাম, ফুটপাথ থেকে আইফোন নেওয়া, এছাড়াও চায়না থেকেও বিভিন্ন কন্টেন্ট দেখেছি আমরা করেছেন। এমন কোনো ডিভাইস কি আছে যেটা আপনার খুব পছন্দ, যেটা আপনি রিভিউ করতে চান কিন্তু এখনো করা হয়নি? আমাদের দেশের প্রেক্ষাপটে চিন্তা করলে দেখবেন যে সব অফিসিয়াল ডিভাইস কিন্তু আমাদের দেশে আসে না। হাইন্ড যে ডিভাইসগুলো আছে, ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে, আমাদের দেশে এগুলো খুবই খুবই কম অফিসিয়ালি লঞ্চ করা হয়। সো আমার ইচ্ছা আছে যে সমস্ত ফ্ল্যাগশিপ ফোনগুলো নিয়ে আমরা কাজ করব সবার আগে, যেটা সবসময় সম্ভব হয় না। তার কারণ হচ্ছে আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতা অনেক বেশি না, যে অনেক বেশি ফ্ল্যাগশিপ ফোন এখানে দেদারসে বিক্রি হয়। চায়না আপনার একটা কন্টেন্ট দেখছিলাম, কোন একটা ফোন আপনি বলছিলেন যে এটা আপনার পেতে অনেক বেগ পেতে হয়েছে চায়নাতে, আর দেশে বা ইন্টারন্যাশনালি এটা পাওয়া যায় না, কারণ চায়নাতেই এটা এত চাহিদা যে শেষ হয়ে যায়। আমি শিওর আপনি রিয়েলমি GT7 Proর কথা বলছেন। হ্যাঁ, ওই ফোনটা একটা রিয়েলমি ব্র্যান্ডের একটা ফ্ল্যাগশিপ ফোন ছিল, এবং চায়নাতে যখন লঞ্চ করা হয় প্রোডাক্টটা এত বেশি চাহিদা ছিল যে আমরা 10-12টা মার্কেট ঘুরে ওই ফোনটা খুব কষ্ট করে পেতে হয়েছে আমাদের। এরকম অনেক ফোন আছে ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন যেটা আমাদের দেশে খুবই সীমিত। আমার ইচ্ছা আছে এই ধরনের ফোনের রিভিউ করব। যেমন রিসেন্টলি হুয়াওয়ের একটা ট্রাইফোল্ডেড একটা স্মার্টফোন রিলিজ হয়েছে, ওই ফোনটা রিভিউ করা আমার অনেক ইচ্ছা। হ্যাঁ, এটা আমিও দেখেছি এবং এটা দেখে অনেক iOS লাভারই মনে হয় অ্যান্ড্রয়েডে যেতে চাচ্ছে। আই হ্যাভ দ্যাট এক্সপেরিয়েন্স। দিস ইজ সামথিং স্পেশাল। গল্প করতে করতে আমরা প্রায় শেষের দিকে আছি, বাট আই ওয়ান্ট টু আস্ক ইউ, যেটা একেবারে বেসিক একটা কোয়েশ্চেন, আমরা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে যেটা প্রশ্নটা করি, যদি ফার্স্ট কন্টেন্ট যেটা থেকে আপনি আর্নিং পেয়েছিলেন, আর্ন করতে পেরেছিলেন, সেটার কথা জিজ্ঞেস করি, কত ছিল আপনার ফার্স্ট আর্নিং ফ্রম ইউটিউব কন্টেন্ট অর ভিডিও কন্টেন্ট? প্রথম আমার অ্যাডসেন্সে যুক্ত হলো 29 সেন্টস। 29 সেন্টস মাত্র? ওকে, মাত্র। এবং সেইটা হচ্ছে আমার এক্সপ্রেশন ছিল এরকম, আরে টাকা তাহলে আসলে আসে? কারণ তার আগে আমার কাছে মনে হতো যে এটা কাইন্ড অফ স্ক্যাম, বা আমাদের দেশে হয়তো এই টাকাটা ডলার দিয়ে দিবে, আমাদের দেশে এই টাকাটা হয়তো উইথড্র করা যাবে না। বাট ইউটিউবের হচ্ছে একটা থ্রেশহোল্ড থাকে, যেটা হচ্ছে $100 হলে আপনি টাকাটা উইথড্র করতে পারবেন। হ্যাঁ, সো $100 যখন হয় এবং আমার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস চাওয়া হয়, ওইগুলো আমি পূরণ করি, এবং আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা যখন আসে, ট্রান্সফার হয়, আমার কাছে মেসেজ আসে যে আপনার অ্যাকাউন্টে টাকাটা এসেছে, এবং আমি এটিএম বুথ থেকে যখন টাকাটা তুলে হাতে ধরি, তখন আই ওয়াজ থিংকিং, ও মাই গড, দিস ইজ রিয়েল। ওইটা ছিল একটা দারুণ একটা। কত তুলেছিলেন? $114। সেটা ছিল 2019 সালের শুরুর দিকে। আই এম নট শিওর কত টাকা এক্স্যাক্টলি ছিল, কারণ কনভার্সন রেটটা তখন অনেক কম ছিল। বাট আমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ ছিল, এবং অনেক বেশি মোটিভেটেড হয়েছিলাম আমি যে রোজগার করা আদৌ সম্ভব, ইটস পসিবল। তখন থেকে আপনি সম্ভবত ভাবা শুরু করেছেন যে এটা কিভাবে এক্সপ্যান্ড করা যায়, কিভাবে 114 থেকে এটাকে আরো অনেক বার 1014 বা আরো বেশি সীমা তো আসলে রাখা উচিত না। কিন্তু আস্ক ইউ, সর্বোচ্চ এখন পর্যন্ত আপনি কত উইথড্র করেছেন? ইফ আই সে লাইক, দেখেন এটা এভাবে পাবলিকলি বলা ঠিক হবে না, তার অনেকগুলো কারণ আছে। দেখেন আমাদের যে রোজগার, এটা কিন্তু কোনো নির্দিষ্ট অঙ্কে সীমাবদ্ধ থাকে না, কখনো অনেক বেশি হয়, কখনো অনেক কম হয়। সো আমরা যদি এরকম কোনো ফিগার এখন বলে দেই, আমাদের দর্শক যারা আছে তারা যেটা হবে, তারা মিসগাইডেড হতে পারে। বাট আমি সংক্ষেপে যেটা বলতে পারি যে আমরা এখান থেকে যে রেভিনিউটা উইথড্র করি বা আমরা যে রোজগার করি, সহজ বাংলায় বলতে গেলে, সেটা যথেষ্ট ভালো। আমি যে জব করতাম, একটা কর্পোরেট জব করতাম, তার চাইতে অনেক অনেক ভালো। কিন্তু এই জায়গাটাতে আপনি যেহেতু এই কথাটাই বললেন যে মিসগাইডেড করে, সেই জায়গাটা থেকেই যদি প্রশ্নটা করি, আমি শুরুতেও বলছিলাম যে কন্টেন্ট ক্রিয়েশন একটা পেশা হচ্ছে, অনেকেই আগ্রহী হচ্ছেন এবং ভাবছেন যে ভিডিওতে ভিউ নিয়েই তো আমি অনেক টাকা ডলার ইনকাম করতে পারছি। কিন্তু আসলে
এই জিনিসটা নিয়ে আসলে আপনি মতামতটা কি দিবেন যে আসলে একটা কন্টেন্ট কতটা কোয়ালিটিফুল হতে হয় বা পেছনে কতটা শ্রম থাকে, জিনিসটাকে আসলেই খুব ইজি, যেটা অনেকে ইজি না না মনে না, করে? এটা এত ইজি হলে তো সবাই করতো। দেখেন, একটা জিনিস যদি আপনি সফল হতে চান, আপনাকে তো অনেক পরিশ্রম করতে হবে। প্রত্যেকটা কাজে কিন্তু চ্যালেঞ্জ রয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা কাজের কিছু সুবিধা রয়েছে, কিছু অসুবিধা রয়েছে। আমরা যে প্রফেশন এর সঙ্গে যুক্ত হয়েছি এখন, আমাদেরও অনেক স্টোরি রয়েছে, আমাদের অনেক ব্যাপার রয়েছে যেটা আসলে ওইভাবে প্রকাশ করা সম্ভব না। আপনি কাজ না করলে বুঝতে পারবেন না যে প্রবলেমগুলো কি কি ফেস করতে হয় আপনাদেরকে, হ্যাঁ। আর কন্টেন্ট ক্রিয়েটর যাদের নিয়ে আপনি জানতে চাচ্ছেন, আমার মনে হয় আমাদের দেশে আরও অনেক টেক কন্টেন্ট ক্রিয়েটর দরকার। কারণ আমাদের দেশে অলমোস্ট 20 কোটির মতো মানুষ বাস করে এবং প্রতিদিন প্রচুর প্রচুর স্মার্টফোন মানুষ কিনছে, আইওটি ডিভাইস কিনছে, গ্যাজেট কিনছে। সো এদেরকে গাইড দেওয়ার জন্য না আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর দরকার। আপনারা তো বাংলায় কন্টেন্ট বানাচ্ছেন, তার মানে বাংলা বা বাংলা ভাষাভাষীর মধ্যেই মার্কেটটা সীমাবদ্ধ রেখেছেন। এটা কি এক্সপ্যান্ড করার ইচ্ছে আছে যাতে ইন্টারন্যাশনালিও মানুষ আপনাদের ভিডিওগুলো দেখে? আমরা যেমন অনেক ইন্টারন্যাশনাল কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখি, যারা ইংলিশ কমিউনিকেট করতে পারি আমরা। এইটা না করার পেছনে আমার মনে হয় অনেক যৌক্তিক কারণ রয়েছে। তার কারণ হচ্ছে, আমরা যেহেতু কনজিউমার বেসড প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমরা শুধু যে বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য কন্টেন্ট বানাচ্ছি তা না, কিন্তু বাংলাদেশে অ্যাভেইলেবল এমন প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলছি। এবং আমাদের দেশের মার্কেটটা তো জাস্ট এক্সপ্যান্ড করা শুরু করেছে। এখানে হচ্ছে চিপ এবং বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন থেকে শুরু করে সমস্ত গ্যাজেট পাওয়া যায়। সো আমেরিকায় বসে এক ভদ্রলোক যার মাতৃভাষা ইংরেজি, সে কেন 2000 টাকা দামের একটা স্মার্ট ওয়াচের ভিডিও দেখবে? কোনো কারণ নাই। সো আমার মনে হয় ইন দ্যাট কেস আমাদের এখনো পর্যন্ত ইন্টারন্যাশনালি আমাদের কন্টেন্টকে স্প্রেড করার কোনো মানে টার্গেট অডিয়েন্সটা আমাদের টার্গেট অডিয়েন্স অঞ্চলের মধ্যে আমাদের বাংলাদেশের টার্গেট অডিয়েন্স নিয়ে আমরা কাজ করি। এবং আসলে বলতে হয় যে এই জায়গাটায় অডিয়েন্স কিন্তু আসলে বিশাল একটা জায়গা দখল করে আছে, কারণ বাইরের অনেককে আমরা দেখি যে এই এরিয়ার অডিয়েন্সকে যাতে গ্র্যাব করতে পারে সেই জন্য ক্লিক বেইট গুলো দেয়। সো উই হ্যাভ দ্য মার্কেট অলরেডি। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেকক্ষণ গল্প করে অনেক কিছুই আসলে আপনার কাছ থেকে জানলাম। যারা আপনাকে বানিয়েছে, তারা আপনাকে দেখছে এই মুহূর্তে, তাদের জন্য কি বলতে চান? অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আজকে আমি এখানে আসতে পেরেছি, এবং আপনাদের এই সাপোর্ট না থাকলে হয়তো আমার স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে থাকতো। এবং আপনারা আমাদেরকে অনেক বিশ্বাস করেছেন। আশা করছি আপনাদের এই বিশ্বাসের মর্যাদা আমরা রাখতে পারবো এবং সামনে আরো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। এক্স্যাক্টলি, আরও ভালো কাজ দেখার অপেক্ষায় থাকলাম। এবং আমি পার্সোনালি বলতে চাই যে এরকম হিউমারাস কন্টেন্ট আরও বানাতে থাকেন। এবং যেটা আপনি বলছিলেন যে টেক শুনলেই মানুষ যেটা মনে করে একটু খটোমটো, একটু বোরিং, সেটাকে এতটা সুন্দর করে বেশ ইন্টারেস্টিং ওয়েতে আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। আমি বিদায় নিচ্ছি দর্শকদের কাছ থেকে যারা দেখছিলেন আমাদের আজকের 1000 ফিক্স প্রেজেন্স টেক শো। কথা বলছিলাম টিটিপি মানে টেক টু দ্য পয়েন্টের ওয়াহিদুর রহমানের সঙ্গে। যারা সাথে ছিলেন থ্যাংক ইউ সো মাচ। এবং ওই যে শুরুতে বলছিলাম, বেশি বেশি কমেন্টে শেয়ার করতে থাকুন। আপনাদের মধ্যে একজনকে 1000 ফিক্সের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে, সেটা হবে ফ্রি সার্ভিসিং। সো সেটা পেতে হলে কমেন্ট আর শেয়ার করতে থাকুন। বিদায় নিচ্ছে আজকের মতো। দেখা হবে অন্য কোনো অতিথির সাথে নিয়ে নেক্সট এপিসোডে। টিল দেন, গুড বাই।